কোয়ান্টাম সংখ্যা কি? চারটি কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা যে কোনো দুটি ইলেকট্রনের জন্য যদি চিন্তা করি, একটা পরমাণুতে, কিন্তু অন্য পরমাণুর সাথে না, একই পরমাণুতে দুটা ইলেকট্রনের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে তিনটা পর্যন্ত কোয়ান্টাম সংখ্যা সেম হতে পারে। তিনটা পর্যন্ত কোয়ান্টাম সংখ্যা সেম হতে পারে, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটাই হলো কথা। এই জন্য বলা হচ্ছে যে, অর্থাৎ একটি পরমাণুর প্রতিটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার একটি অনন্য ঠিকানা রয়েছে। মানে অনন্য মানে ভিন্ন, স্পেশাল, মানে আরেকজনের সাথে মিলবে না, সেম হয়ে যাবে না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাই পরমাণুতে ইলেকট্রন আমরা দেখি, বোঝার চেষ্টা করি। যখন n = 1 বলতে আমরা বুঝলাম যে প্রথম শক্তি স্তর, প্রথম সেল। এই সেলটার নাম হলো কে সেল, প্রথম কক্ষপথ বা প্রথম অরবিট, ফার্স্ট অরবিট। তখন এল এর মান 0। এল এর মান কেন 0? আমরা বলেছি যে এল এর মান কখনো এন এর মানের সমান হতে পারবে না, কখনোই হতে পারবে না। এবং স্যার তার চাইতে এল এর হ্যাঁ ঠিক আছে, তার চাইতে এক কম পর্যন্ত হতে পারবে। 0 থেকে শুরু, 0 থেকে 0তেই শেষ, কারণ এটা তো 1। জি স্যার। এই শক্তি স্তরের একটি মাত্র অরবিটাল রয়েছে। যেহেতু আমরা এটা বলছি, এটা হলো উপশক্তি স্তর, এল এর মান যখন 0, তখন 0 উপশক্তি স্তরের একটাই অরবিটাল রয়েছে। এই উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল রয়েছে, সেটার নাম হলো 1s। এই 1sটা কোথা থেকে হলো? এই n এর মান 1 এর জন্য এই 1, আর l এর মান 0 হলে s, তাহলে 1s। বুঝেছো কিনা? যেখানে দুটি ইলেকট্রন থাকতে পারে, s অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, তার বেশি কোনো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, যখন n = 2, তখন l = 0 আর 1। যখন n = 2, তখন মানে 0 হচ্ছে s আর 1 হচ্ছে p। ঠিক আছে, কারণ হলো 0 থেকে তো শুরু হবেই, আর শেষ হলো তোমার n এর মান 1 কম পর্যন্ত। তাহলে l এর মান হলো 0 আর 1। আচ্ছা, তখন এই n এর মান 2 এর জন্য 2, আর l এর মান প্রথম 0 এর জন্য s, তাহলে 2s অরবিটাল। বুঝতে পেরেছ? এই n এর মান 2 এর জন্য 2, এই 2 কিন্তু 0 এর জন্য আছে, 1 এর জন্য আছে, তাহলে 2 আর l এর মান 0 এর জন্য s, 2s অরবিটাল। ঠিক আছে, সেখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে। আর এই n এর মান 2 এর জন্য 2, আর এই l এর মান 1 এর জন্য p, 2p অরবিটাল। এরকম 2p অরবিটাল আবার 3টি। ঠিক আছে, 2s অরবিটাল একটি, কিন্তু তোমার 2p অরবিটাল মোট 3টি। এই জন্য 3টা 2p অরবিটাল, ইলেকট্রনের সংখ্যা মোট 6টা, প্রত্যেকটাতে 2টা করে, 3 দুগুণে 6। কোনো প্রশ্ন আছে কিনা দেখো। না স্যার, প্রশ্ন নেই স্যার, আমি স্যার বুঝতে পেরেছি স্যার ক্লিয়ারলি। তাহলে আমরা দেখলাম যে n এর মান 2 মানে এখানে শক্তি স্তর হলো 2, মানে দ্বিতীয় শক্তি স্তর, প্রধান শক্তি স্তর 2, যেটাকে আমরা এল সেল বলি, দ্বিতীয় অরবিট। তো সেখানে সে অরবিটে মোট 8টা ইলেকট্রন থাকতে পারে। এস অরবিটালে 2টা ইলেকট্রন, আর পি অরবিটালে 6টা ইলেকট্রন, মোট 8টা ইলেকট্রন। বুঝতে পেরেছ? তার মানে আমরা পেলাম দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট 8টা ইলেকট্রন থাকতে পারে, 2s অরবিটালে 2টা ইলেকট্রন, আর 2p অরবিটালে 6টা ইলেকট্রন, মোট 8টা ইলেকট্রন থাকতে পারে। আর আমরা দেখেছিলাম প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ স্যার। যখন n = 3, তখন l = 0, 1, 2, 0 থেকে শুরু, আর 3 পর্যন্ত যাবে না, তার চাইতে 1 কম পর্যন্ত, তাহলে 0, 1, 2 l এর মান। আচ্ছা, তাহলে এই 3 এর জন্য 3, আর 0 এর জন্য s, তাহলে 3s অরবিটাল। 3s অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কত? 2।
হুম। তাহলে 3টি 3p অরবিটাল যেখানে ইলেকট্রনের সংখ্যা হলো 6। 6। আচ্ছা, 5টি ডি অরবিটাল সেখানে 10। ডি অরবিটাল কোত্থেকে আসলো? এই যে এই 0 এর জন্য s, এই 1 হ্যাঁ, এর জন্য p, আর 2 এর জন্য d, আর 3 তো হলো কমন এই হ্যাঁ, n এর 3 এর জন্য। জি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3s হ্যাঁ, অরবিটাল হ্যাঁ, হ্যাঁ। একটাই, একটা 3s অরবিটালে 2টা ইলেকট্রন, 3টা 3p অরবিটালে 6টা ইলেকট্রন, 5টা 3d অরবিটালে 10টা ইলেকট্রন। যেহেতু প্রত্যেকটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, আমরা আগেই বলেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মোট ইলেকট্রন হ্যাঁ, হলো স্যার। আমার কত? 18। তাহলে আমরা পেলাম তৃতীয় প্রধান শক্তি স্তরে মোট 18টা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছো? জি, স্যার। আচ্ছা, n equal to 4, তখন l equal to 0 1 2 3। তাহলে এখানে 4s হুম, অরবিটাল 2টা ইলেকট্রন, 3টি 4p অরবিটাল 6টা ইলেকট্রন, 5টি 4d অরবিটাল 10টা ইলেকট্রন, 7টি 4f অরবিটাল 14টা ইলেকট্রন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মোট ইলেকট্রন জি, স্যার। 32টা, তার মানে চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকতে পারে। হুম, হুম। অ্যান্ড ম্যানি মোর, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। জি, স্যার। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, স্যার, একদম ক্লিয়ার, স্যার। আচ্ছা, আমরা এখানে দেখাই, দেখো ইলেকট্রন সেল যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, 1 2 3 4 সাব হ্যাঁ, সেল অ্যাভাইলেবল। এই হুম, হুম। ওয়ানের জন্য আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, এখানে আমরা যেগুলো দেখতে পাই, হুম, হুম। এস, এখানে এস, আর দ্বিতীয় শক্তি স্তরে এসপি, তৃতীয় শক্তি স্তরে এসপিডি, চতুর্থ শক্তি স্তরে এসপিডিএফ। ঠিক আছে, সাবসেল হ্যাঁ, স্যার। উপশক্তি স্তর প্রথম হ্যাঁ। শক্তি স্তরে শুধু এস, দ্বিতীয় শক্তি স্তরে এস আর পি, তৃতীয় শক্তি স্তরে এসপিডি, চতুর্থ শক্তি স্তরে এসপিডিএফ। হুম। আর অরবিটালস অ্যাভেলেবল, এটা আমরা এই সূত্র দিয়ে বের করি, 12+1। হ্যাঁ, এল এর মান, এস এর জন্য এল এর হ্যাঁ, মান 0, এস এর জন্য এল এর মান 0, তো 0 হলে এটা 0 হয়ে গেল 1, তাহলে একটা। ঠিক আছে, এখানে এস এর জন্য এল এর মান হ্যাঁ। 0, তাহলেও একটা। পি এর জন্য এল এর 0, মান 1, একটা। তাহলে 2 একে 2 এর একে 3টা। এস এর জন্য 0 1 হবে, পি এর জন্য হুম, 1, তখন 3 হবে। ডি এর জন্য এখানে 2, তা 2 দুগুণে 4 একে 5, আর এফ এর জন্য এখানে 3, 3 দুগুণে হুম, 6 আর একে 7। তাহলে আমরা অরবিটাল কটা পেয়ে যাব কোন হুম। উপশক্তি স্তরে? এই 12+1 দিয়ে হিসাব করে বের করতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রনস পসিবল ইন সাবসেল। এখন সাবসেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? এই যে 12+1 কে আবার 2 দিয়ে গুণ করো, 2 × 12+1, এটা হলো হুম, হুম। ইলেকট্রনের সংখ্যা, এটা হলো অরবিটালের সংখ্যা, এটা হলো ইলেকট্রনের সংখ্যা। তাহলে এখানে 2 দিয়ে গুণ করো, 2 2 একে 2, 2 একে 2, 3 দুগুণে 6, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 একে হুম, 2, 3 দুগুণে 6, হ্যাঁ। 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 2 × 12+1। অরবিটালের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে হ্যাঁ, স্যার। ইলেকট্রনের সংখ্যা, কারণ প্রত্যেকটা অরবিটালে তো মাত্র 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এই জন্য 2 দিয়ে গুণ হুম। দিতে হবে। জি, স্যার। ম্যাক্সিমাম ইলেকট্রনস পসিবল ফর nth সেল, 2n স্কয়ার। ঠিক আছে, 2n স্কয়ার, এখানে আমরা ম্যাক্সিমাম হ্যাঁ, স্যার। ইলেকট্রন বের করতে পারি। এখানে দেখো ম্যাক্সিমাম এক, তুমি এই 32। n এর মান 1 বসাও, এই n এর মান 1 বসাও, তাহলে 2 হয়। n এর মান হ্যাঁ। এখানে 2 বসাও, 2 হুম, দুগুণে 4, 4 দুগুণে 8, n এর মান এই যে এর জন্য 3 বসাও, তাহলে 3 3 9 দুগুণে 18, n এর মান এখানে এই 4 এর জন্য 4 বসাও, তাহলে 32। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, স্যার। এই হ্যাঁ, স্যার। 2n স্কয়ার সূত্রে প্রধান ইলেকট্রন সেলের মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, হুম, 4 বসাও, তাহলে কোন শক্তি স্তরের জন্য 2n স্কয়ার বা তোমার এই পজিবল হুম, ইলেকট্রন সংখ্যা ম্যাক্সিমাম, সেটা আমরা পেয়ে যাব। হুম, হুম। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, দেখো ইলেকট্রন সাধারণত অরবিটালের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। ইলেকট্রন সাধারণত অরবিটালের হ্যাঁ, শক্তির হ্যাঁ। উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা এরকম একটা সূত্র পাবো, E = -c × 1/n স্কয়ার। সি হলো এই যে আলোর গতি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ই হলো শক্তি 1, আর এন তো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, -c = 1/n জি, স্যার। n স্কয়ার।
ই ইকাল টু মাইনাস সি ইন্টু 1/n², মানে 1 তো থাকে না, তাহলে c/n², সোজা কথা, হ্যাঁ সি স্যার। দিয়ে গুণ করে দাও, মাইনাস c/n², হুম ঠিক আছে? হুম। আচ্ছা, জি স্যার। শুধুমাত্র n এর মানের উপর নির্ভর করবে, n এর মানের উপরে এই ই এর মান কম বেশি হবে। n এর মান, স্যার এখানে এন এর মানটা কি শক্তি স্তর? হ্যাঁ, শক্তি স্তর। আচ্ছা আচ্ছা। পরমাণুতে বহু ইলেকট্রনের জন্য n এবং l এর ওপর শক্তি নির্ভর করবে। যদি অনেক ইলেকট্রন থাকে তখন আবার এই শক্তিটা n এবং l উভয়ের উপর নির্ভর করবে। হ্যাঁ স্যার। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা এরকম দেখাবো, হুম যে ধরো 1s, n এর মান 1, হ্যাঁ, এই যে এনার্জি বাড়ছে, এটা আস্তে আস্তে যত বেশি যাবে, 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, তার থেকে 2p এর এনার্জি বেশি, তার থেকে 3s এর এনার্জি বেশি, তার চাইতে 3p এর এনার্জি বেশি, তার চাইতে 3d এর এনার্জি বেশি, বেশি। তার চাইতে 4s এর এনার্জি বেশি, তার চাইতে 4p এর এনার্জি বেশি, তার চাইতে 4d এর এনার্জি বেশি, তার চাইতে 4f এর এনার্জি বেশি। এখানে 1s, এখানে এর মান 1, এখানে 2s 2p তে n এর হ্যাঁ মান 2, এখানে 3s 3p 3d তে n এর মান 3, এখানে 4s 4p 4d তে 4d এবং 4s হ্যাঁ এ n এর মান 4। হ্যাঁ তাহলে হাইড্রোজেন পরমাণুতে সব উপশক্তি স্তর একই, এন এর মান, এন এর শক্তি সমান, কারণ হাইড্রোজেনের তো একটাই শক্তি স্তর, হ্যাঁ স্যার। ইলেকট্রন একটাই। আচ্ছা, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে n প্লাস এল এর মান বৃদ্ধিতে উপশক্তি স্তরে বৃদ্ধি পায়। যদি n এর মান একই থাকে কিন্তু n প্লাস এল এর মান বৃদ্ধি পায়, যেমন এখানে এই 2s এর জন্য n প্লাস এল হলো 2, কিন্তু 2p এর জন্য হ্যাঁ n প্লাস এল এর মান 3। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এটার চাইতে এটার n প্লাস এল এর মানের চাইতে এটার n প্লাস এল এর মান বেশি। হ্যাঁ হ্যাঁ তাহলে 2s এর n প্লাস এল এর মান হলো 2, আর 2p এর n প্লাস এল এর মান হলো 3। এটা 3s এর 3। n প্লাস এল এর মান 3, কিন্তু 3p এর n প্লাস এল এর মান 4, আর 3d এর n হ্যাঁ প্লাস এল এর মান 5। বুঝো তো? হ্যাঁ বুঝো? হ্যাঁ হ্যাঁ স্যার। মানে আচ্ছা, এখানে হচ্ছে স্যার 3 এর সাথে ডি হচ্ছে 5, মোট 8। হ্যাঁ, d হচ্ছে 2, যোগ করলে 5। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাহলে n প্লাস এল এর মান বৃদ্ধিতে উপশক্তি স্তরের শক্তি বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি এগুলো উপশক্তি স্তর, 3s 3p 3d। এখানে n এর মান সেম, কিন্তু উপশক্তি স্তর ভিন্ন, হ্যাঁ স্যার। spd, এবং উপশক্তি জি স্তরের স্যার। একটা মান আছে। তাহলে উপশক্তি স্তরের মানের পার্থক্যের জন্য n প্লাস এল এর মানের পার্থক্য ঘটছে, আর n প্লাস এল এর মান যখন হ্যাঁ বৃদ্ধি হ্যাঁ হ্যাঁ পাবে তখন উপশক্তি স্তরের মানও বৃদ্ধি পাবে। আচ্ছা, একই n প্লাস হ্যাঁ এল স্যার। এর উপশক্তি স্তর হলে যে n প্লাস এল এর মান মান n প্লাস এল এর n এর মান কম, তার শক্তি কম। একই n প্লাস এল এর উপশক্তি স্তর হলে হ্যাঁ যে n প্লাস এল এর হ্যাঁ n এর মান কম, তার শক্তি হ্যাঁ কম। যেমন আমরা বললাম কম। এখানে 2s এ n প্লাস এল এর মান 2, আর হ্যাঁ হ্যাঁ n প্লাস এল এর n এর মান কম, তার শক্তি কম। তে একই n প্লাস এল এর উপশক্তি স্তর হ্যাঁ হলে স্যার। যে n প্লাস এল এর n এর মান কম, তার শক্তি কম। যদি দেখা যায় যে n প্লাস এল এর উপশক্তি স্তর একই, মানে n প্লাস এল এর মান একই, তখন তোমাকে হুম শুধু হুম। n এর মান দেখতে হবে। যেমন ধরো এখানে 3d, হ্যাঁ হ্যাঁ 3d তো গেল, 3d তে মান হলো 5, 3 আর d এর মান 2, যোগ হ্যাঁ করলে হ্যাঁ কত হয়? 5। 5। আর এখানে 4p, তোমার n এর মান 4 আর p এর মান 1, তাহলে যোগ করলে 5। হুম। তাহলে 4p আর 3d দুটাই n এর মান, মানে n প্লাস এল এর উপশক্তি স্তর মান একই হয়েছে। কারণ এই n হ্যাঁ প্লাস এল এর n এর মান কম কোনটাতে? এটাতে। এটা n এর মান 3, এটা n এর মান 4, তাহলে এটার শক্তি কম। হ্যাঁ 3d এবং হ্যাঁ 4p এর মধ্যে, 3d এবং 4p এর মধ্যে 3d শক্তি কম। আবার দেখো 3p আর 4s, 3p তে দেখো 3 আর p এর মান 1, তাহলে 4, আর এটা 4, s এর মান 0, তাহলে 4। তাহলে হ্যাঁ 3p এবং 4s দুটার মান হলো 4, কিন্তু 3p তে n এর মান কম, এই জন্য 3p এর শক্তি কম। আচ্ছা আচ্ছা। যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে শুধু n এর মান দিয়ে বিচার করতে হবে, তখন n এর মান যার কম তার শক্তি কম। হ্যাঁ হ্যাঁ
শক্তি কম। ইলেকট্রন বিন্যাসের একটা ক্রম দেখাচ্ছি আমরা কিভাবে ইলেকট্রন প্রবেশ করে। শুরু হলো এই যে এখানে 1s দিয়ে, 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s। এখানে n প্লাস এলেমান 1, এখানে n প্লাস এলেমান 2, এখানে n প্লাস এলেমান 3, এখানে n প্লাস এলেমান 4, এগুলো এখানে n প্লাস এলেমান সব 5, এখানে n প্লাস এলেমান সব 6। দেখো এক লাইনে করা আছে। n প্লাস এলেমান এখানে 7, হ্যাঁ স্যার। এখানে n প্লাস এলেমান সব 8। কিন্তু এর মধ্যেও পার্থক্য আছে, যে এখানে আমাদের দুইটার মধ্যে এখানে দেখো এখানে 2p, 2 আর p এর মান 1, 3, এখানে 3 আর s মান 3, কিন্তু যেহেতু এখানে n এর মান কম, এখানে 3 আর p হলো 1, 4, এখানে 4 আর s এর মান মিললে 4, কিন্তু এখানে 4 n এর মান, এখানে 3 n এর মান কম। বুঝতে পেরেছ? এইভাবে এখানে মানে স্যার মানে n এর মান বেশি হওয়ার কারণে ওইখানে আগে মানে প্রবেশ করবে ইলেকট্রন। উল্টা বল লাগানো, n এর মান কম হওয়ার কারণে। আর আমি বলি স্যার, মানে যে প্রথমে 1s, তারপর 2s, তারপর কি তারপর 2s এর থেকে কি 2p তে প্রবেশ করবে? হ্যাঁ, 2s এর পরে 2p তে প্রবেশ করবে। ও, 2s থেকে 2p তে প্রবেশ করবে, তারপর 3s এ যাবে। হ্যাঁ। ও আচ্ছা, এটা এইভাবে। ও আচ্ছা, বুঝেছি স্যার। ও মানে আমরা দেখাচ্ছি যে এই যে একটা লাইন আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে দেখো, এখানে আমরা দেখাচ্ছি যে তোমার এই যে 5 আর f এর মান 3 যোগ করলে 8, এখানে 6 d এর মান 2 যোগ করলে 8, এখানে 7 p এর মান 1 যোগ করলে 8, এখানে 8 আর s এর মান 0 যোগ করলে 8, সবগুলোই 8, n প্লাস l এর মান 8। কিন্তু এখানে দেখো n এর মান কম 5, n এর মান তারপরে বেশি 6, তারপর n এর মান আরো বেশি 7, তারপর n এর মান 8। যেহেতু n প্লাস l এর মান সমান, কিন্তু n এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই জন্য 5f, ও আচ্ছা, বুঝেছি স্যার। তারপর 6d, তারপর 7p, তারপর 8s, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে দেখো 4 আর f এর মান হলো 3, তাহলে 7, এখানে 5d এর মান 2, তাহলে 7, এখানে 6p এর মান 1, তাহলে 7, এখানে 7, s এর মান 0, তাহলে 7। ঠিক আছে, যোগ করে সবগুলো পাওয়া গেল, হ্যাঁ স্যার। সবগুলো যোগ করে পাওয়া গেল হলো 7। ঠিক আছে, 7। এক লাইন নেমে গেছে এটা। হ্যাঁ, এটা 8 হবে, এটা এটা 7, এটা 6, এরকম এই 1টা উঠবে উপরে। মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আচ্ছা, পরে ঠিক করে রাখবো। হ্যাঁ, এই জন্য হ্যাঁ এটা হলো 7, এগুলা সব 7। এটা হলো তোমার সব 6, এটা হলো 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এক ঘর করে নেমে গেছে আর কি। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, পরে ঠিক করবো, এখন ঠিক করছি না, এখনো ঠিক করা যাবে, অসুবিধা নেই, পরে ঠিক করবো না এটা। তাহলে এই হলো ব্যাপার। তাহলে আমরা যদি দেখি যে n প্লাস এল এর মান সেম হয়ে যায়, যেমন এগুলো সব n প্লাস এল এর মান সব 6, এটা n প্লাস এল এর মান সব 7, এটা n হ্যাঁ। প্লাস এল এর মান সব 8, কিন্তু তখন সমান হয়ে যাওয়ার কারণে n এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস দুটো উপায়ে ইলেকট্রন বিন্যাস হতে পারে, বা দুটো উপায়ে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারি, লেখা হয়। একটি হলো, এটাকে আমরা বলি এসপিডিএফ হিসেবে, মানে এসপিডিএফ এরকম অরবিটাল হিসাবে লেখা হয়, এরকম একটা হিসাব। আর এক, হ্যাঁ, তো এসপিডিএফ হিসাবে যখন আমরা লিখি তখন হাইড্রোজেন পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা 1, মানে প্রোটন সংখ্যা 1, মানে ইলেকট্রন সংখ্যাও 1। তখন আমরা এই যে হ্যাঁ হ্যাঁ এই যে লিখি 1s1, এভাবে লিখি। এই 1s1 এর হ্যাঁ 1টা হলো ইলেকট্রনের সংখ্যা, এসটা হলো এল এর মান, এসটা হলো এল এর মান, যেটাকে উপশক্তি স্তর বলা হয়। আর এই 1টা জি হলো স্যার। এন এর মান, এটাকে আমরা n এর মান প্রধান শক্তি স্তর প্রধান বলি। শক্তি স্যার। এটা হলো জি স্যার। এসপিডিএফ হিসাবে। আচ্ছা, দুটি উপায় লেখা হয় আমরা বলছি। অরবিটাল বক্স হিসাবে লেখা হয়। তো অরবিটাল বক্সে যে আমরা যখন লিখলাম 1s2, এটা অরবিটাল বক্স নোটেশন ফর হিলিয়াম অ্যাটমিক নাম্বার 2। হ্যাঁ স্যার। এখানে অ্যারোজ ডিপিক্ট ইলেকট্রন স্পিন, এখানে ইলেকট্রন স্পিন হ্যাঁ বোঝানো হচ্ছে। একটা হলো দেখানো হচ্ছে ঘড়ির কাঁটার তোমার দিকে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইভাবে এই 1s2 এরকম না লিখে
আমরা 1s দিলাম, হুম। দিয়ে দুটো ইলেকট্রন দুদিকে দেখালাম, একটা উপর দিকে একটা নিচের দিকে, ও, মানে একটা হলো ঘড়ি কাঁটার দিকে, একটা হলো স্যার, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, এই যে স্যার বক্সের ভিতর যেটা ছিল লালটা, আর লালটা যদি প্রথমে যদি এটাকে ব্যবহার করতো লালটা উপরের দিকে আর গ্রিনটা নিচের দিকে, এভাবে লিখলে কোনো অসুবিধা আছে যদি এটা ওলটপালট হয়ে যায়? আমরা আমরা সাধারণত এটাকে আগে দেখাই, এটাকে পরে দেখাই, উপরের দিকেরটা আগে খাবো আর আচ্ছা, নিচের আচ্ছা। দিকেরটা পরে দেখাবো, আমরা আমরা তাই করি, যদি এক এক বই এক এক রকম মানে আছে। এভাবে কোনো, কোনো আচ্ছা, আচ্ছা, মানে কোনো এটার কোনো রুলস নেই আর কি। না, সমস্যা নেই। প্রথম আচ্ছা, আচ্ছা। ইলেকট্রনের জন্য এখানে যে দুটো ইলেকট্রন আছে, সে প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান 1, এখানে এই হুম, 1 এর জন্য এন এর মান 1, এল এর মান তো 0 হলো, এন এর মান 1 এর জন্য এল এর মান 0, আর তোমার এল এর হুম। মান 0 এর জন্য এম এর মান 0 আসবে, ঠিক আছে? কারণ এম এর হ্যাঁ স্যার। মান এল এর জন্য আমরা বলেছি -L থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, তো এখানে এল এর মান 0ই, হুম। তাহলে এম এল এর মান তো 0ই হবে। হ্যাঁ। আর ম্যাগনেটিক তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা এমএস, এটা এমনি এমনি বলবো, একটা প্লাস হাফ, প্রথমটা প্লাস হাফ। আবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য সেখানেও হ্যাঁ। এন এর মান 1ই হবে, প্রথম শক্তি স্তরে আছে সেটাও, এল এর মান ও, 0। ও, ও, স্যার, 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 আমি এখন বুঝতে পেরেছি স্যার, এমএস কে কেন প্লাস, যে প্লাস হাফ বলা হয়েছে, কারণ স্যার মেবি স্যার একটা বক্সের মধ্যে যেহেতু দুইটা থাকে, সেহেতু একটা হচ্ছে যেটাকে একটা একটা তো ঘড়ির দিকে যাচ্ছে, তার জন্য একটা অর্ধেক, আর হচ্ছে যেটা মানে ঘড়ির বিপরীত দিকে যাচ্ছে তার জন্য একটা অর্ধেক। আচ্ছা, হ্যাঁ সেটাই, এখানে এন এর মান 1, আমি কি স্যার? হ্যাঁ এন এর মান 1, হ্যাঁ, হ্যাঁ, আমি কি বুঝাতে পেরেছি স্যার? হ্যাঁ এস এর মান হলো এল ইকাল টু আচ্ছা, আচ্ছা। 0, ঠিক আছে? আর এখানে এম এল এর মান হ্যাঁ, তো হ্যাঁ, আবারও 0 হবে, কিন্তু এম এস এর মান হলো মাইনাস হাফ, হ্যাঁ, একটার হ্যাঁ। জন্য প্লাস হাফ, একটার জন্য মাইনাস হাফ। তাহলে আমরা দেখলাম যে পলির বর্জন নীতি অনুসারে, দেখো এখানে দুটা হ্যাঁ, হ্যাঁ। এন এর মান সেম 1 1, দুটা এল এর মান সেম 0 0, হুম, হুম, দুটা এম এল এর মান সেম 0 0, হুম, হুম। কিন্তু এম এস এর মান জিরো, জিরো। কোয়ান্টাম সংখ্যা একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ ভিন্ন। তো আমরা বলছিলাম যে চারটা যে মাইনাস। মানে হ্যাঁ ঠিকানা স্যার। রয়েছে, একটা অন্য ঠিকানা, কোথাও না কোথাও হ্যাঁ, ভিন্ন, চারটার মধ্যে হ্যাঁ, তিনটা সেম হলেও থাকবেই। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে, তা আমরা এখানে হ্যাঁ। দেখলাম চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এসে ভিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে দুটো ইলেকট্রনের জন্য হ্যাঁ, চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হলো না, ভিন্ন হলো, তিনটা এক হলো কিন্তু একটা ভিন্ন হলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আহ, কিভাবে ইলেকট্রন প্রবেশ করে সেটা দেখানো হচ্ছে। প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর তারপর হলো 4s এর পরে 3d, তারপরে 4p, হ্যাঁ। তারপরে 5s, তারপরে হুম, 4d, তারপর 5p, তারপর 6s, 6s এর পরে হলো তোমার 5d, 5dর পরে হলো তোমার 4f, হ্যাঁ তারপরে হলো না, 4f আগে, তারপর 5d, তারপর 6p, তারপর 7s, তারপর হলো 5f, তারপর হ্যাঁ 6d। স্যার। আমরা n প্লাস এল এর মান থেকে শিখেছি। এখানে পর্যায় সারণী আছে, তাদের বিভিন্ন ইলেকট্রন আছে, ইলেকট্রনের জন্য ইলেকট্রনগুলো কিভাবে ঢুকবে, ঠিক আছে? এখানে দেখানো হচ্ছে 1s থেকে 2s হ্যাঁ এর স্যার। শক্তি বেশি, 2s এর থেকে 2p শক্তি বেশি, 2p থেকে 3s, 3s এর থেকে 3p, হুম। 3ps থেকে 4s এর শক্তি বেশি, হ্যাঁ স্যার। তার চাইতে 3d এর শক্তি বেশি, 3d থেকে 4p শক্তি বেশি, 4p 4p থেকে তোমার 5s এর হুম, শক্তি হুম, বেশি, তার চাইতে হলো 4d শক্তি বেশি, তার সাথে 5p, তারপর 6s, থার্ড থেকে 4f এর শক্তি হুম, হুম। বেশি, তারপর 5d, তারপর 6p, তারপর 7s, তারপর 5f, তারপর 6d। আমরা n প্লাস এর মান থেকে সেটা বের করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। সাধারণ পর্যায়ভিত্তিক হুম, হুম, প্রবণতা আমরা একটু দেখি, পারমাণবিক এবং আয়নিক আকার, আয়নীকরণ শক্তি, হুম, হুম। ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ ধর্ম। মৌলগুলোর যে আমরা বলছি পর্যাবৃত্ত হ্যাঁ স্যার। ধর্ম, এই পর্যাবৃত্ত ধর্মগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই হ্যাঁ আয়নীকরণ স্যার। শক্তি এবং ইলেকট্রন আসক্তি থেকে আমরা বুঝতে পারি যে কোন মৌলগুলো আয়নিক বন্ধন এবং কোন মৌলগুলো সমযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন। হুম, হুম। তা যদি ছোট কক্ষপথ হয় তাহলে আরো শক্ত করে ইলেকট্রন ধরবে, হ্যাঁ। আর আরো শক্ত করে ইলেকট্রন ধরলে তখন সেই ইলেকট্রন তোমার ত্যাগ করানো যাবে না, বের করা যাবে না। উচ্চ কার্যকর পারমাণবিক চার্জ হ্যাঁ আরো স্যার। শক্ত করে ইলেকট্রন ধরেছে,
আমরা যখন এই বাম থেকে ডানে যাব, তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, তখন কার্যকর পারমিট চার্জ বাড়বে। কার্যকর পারমিট চার্জ বাড়বে মানে কার্যকর পারমিট চার্জ উচ্চ হবে, বেশি হবে। আর যদি কার্যকর পারমিট চার্জ বেশি হ্যাঁ স্যার। হয় তাহলে ইলেকট্রনকে শক্ত করে ধরে রাখবে। ইলেকট্রন শক্ত করে ধরে রাখলে সেখান থেকে হ্যাঁ। ইলেকট্রন বের করানো কঠিন হবে। হুম, হুম। আর কক্ষপথ তখন ছোট হয়ে যাবে। বাম থেকে ডানে গেলে কক্ষপথ আরো ছোট হয়ে যাবে। তখনও ইলেকট্রনগুলোকে শক্ত করে ধরে রাখবে। আবার আমরা যদি দেখি যে হ্যাঁ। কোনো গ্রুপে যদি তোমার নিচের থেকে উপরের দিকে ওঠা হয়, তখনও এই দুটো ঘটনাই ঘটবে। এখানে বামের থেকে পর্যায়ে বামের থেকে ডানে গেলে যে ঘটনা ঘটবে, কোনো গ্রুপের নিচের থেকে উপরে উঠলেও সে একই হ্যাঁ, ঘটনা ঘটবে। বুঝতে পেরেছো? ঘটবে। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, পারমাণবিক। স্যার আর একটা কোশ্চেন স্যার। আরেকবার একটু বললে ভালো হয় স্যার, আগেরটাই স্যার আরেকবার। আচ্ছা, হ্যাঁ প্রশ্ন করো। আগের পেজটা স্যার। হ্যাঁ প্রশ্ন করো। ওই যে হ্যাঁ, ওই যে উচ্চ কার্যকর হচ্ছে পারমাণবিক চার্জ, মানে এটা কখন মানে মানে কম বেশি হবে মানে কোন কারণে? নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে। ও আচ্ছা, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে পারমাণবিক মানে আমি বলি স্যার, ইলেকট্রন সবসময় স্যার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তো যদি স্যার প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি চার্জ বৃদ্ধি পাবে? হ্যাঁ, এই চার্জ মানে হলো যেটাকে আমরা মানে ইয়া বলি, জারণ সংখ্যা বলি, সেই জারণ সংখ্যা না। মানে ধনাত্মক চার্জ জারণ আচ্ছা। সংখ্যা না, বা ঋণাত্মক জারণ সংখ্যা না। হুম। হ্যাঁ, হ্যাঁ আমি সেটা বলতেছি। মানে এটা কি এটা মানে ওই চার্জ না, মানে ওয়ানটা ধরতে গেলে ইলেকট্রিসিটির মানে ওই চার্জের কথা বলতেছি আরকি। এটা মানে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ স্যার। তা আমরা এই যে দেখি একটা পর্যায় সারণী, তা আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক আকার এই ডান থেকে বামে আসলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, বা গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। এই পারমাণবিক হ্যাঁ স্যার। আকারটা পারমাণবিক আকারটা ডান থেকে বামে গেলে বৃদ্ধি পাবে, বা উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। আচ্ছা, একটি গ্রুপের নিচে গেলে জি আকার স্যার। বৃদ্ধি পায়, কারণ ইলেকট্রন যুক্ত হয়ে হ্যাঁ, নিউক্লিয়াস থেকে দূরে। ইলেকট্রন হ্যাঁ। তখন ইলেকট্রন যুক্ত হয় নিউক্লিয়াস থেকে দূরে, তাই সে ইলেকট্রনের প্রতি দূরে আকর্ষণ কমে যায়। হুম। আর একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। একটি পর্যায়ে বাম হ্যাঁ থেকে স্যার। কারণ স্যার ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে স্যার আকর্ষণ বাড়তে থাকে। একটু ভুল হয়েছে, একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে, ডান থেকে বামে গেলে। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় না? আচ্ছা, ডান থেকে বাম থেকে ডানে গেলে ঠিকই তো ছিল। না না, ঠিকই আছে। বাম থেকে ডানে গেলে আকার আসবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি আচ্ছা তো আচ্ছা। সেটাই বলতেছি স্যার। কারণ স্যার ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তখন তো মানে নিউক্লিয়াসের তার আকর্ষণ শক্তিও বাড়তে থাকে। হ্যাঁ, একটু পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার আসবে, হ্যাঁ বাম থেকে হ্যাঁ। ডানে গেলে আকার আসবে, ঠিক আছে। আচ্ছা, ও, তাহলে আমরা সেটা। আপনি মনে হয় স্যার ওই যে অ্যারো চিহ্নটার জন্য আরকি ঠিক করতেছিলেন। আচ্ছা, এখন দেখো অ্যারো চিহ্নটা এখানে আমরা হ্যাঁ, আচ্ছা যাই হোক স্যার। হ্যাঁ স্যার। একটা পর্যায়ে হ্যাঁ দেখাচ্ছি। স্যার। তো একটা পর্যায়ে হ্যাঁ স্যার। আমরা আকার দেখাইছি আর কি, হ্যাঁ। এখানে এই যে হাইড্রোজেন, আচ্ছা। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আস্তে আস্তে দেখো আকার বৃদ্ধি পেয়েছে, গ্রুপ উপর থেকে ও নিচে গেলে আকার বৃদ্ধি হ্যাঁ, পেয়েছে। এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, হ্যাঁ, স্ট্রনশিয়াম, বেরিয়াম আকার বৃদ্ধি পেয়েছে। এখানে বোরন, হ্যাঁ স্যার। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম আকার বৃদ্ধি পেয়েছে। এখানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড আকার বৃদ্ধি পেয়েছে। এখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আকার বৃদ্ধি পেয়েছে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, হ্যাঁ, পোলোনিয়াম আকার বৃদ্ধি পেয়েছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আকার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। আচ্ছা, যে কোনো পর্যায়ে বাম থেকে হ্যাঁ, ডানে হ্যাঁ, গেলে আকার হ্রাস পায়, ঠিক আছে। আসলে আমার হ্যাঁ ওই স্যার। আমি খুব অসুস্থ ছিলাম গতকালকে, হ্যাঁ। আমি পারতেছি না আর ও কি। আচ্ছা, আচ্ছা।
শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি শেষ করে দিব আর কি আজকে। এই জন্যই মানে ওই 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 জিনিসটা হ্যাঁ হয়েছে স্যার, আর কি। অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। আহ, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এর মধ্যে আমি আবার সকালে একটু বাইরে গেছিলাম, তাড়াতাড়ি করে এসে তোমাকে শুরু করছি। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে দেখো, ও যে কোনো পর্যায়ে বাম থেকে হ্যাঁ যখন স্যার। ডানে যাচ্ছে তখন আকার কমে যাচ্ছে। লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আকার ছোট, তার থেকে হ্যাঁ বোরন, তার থেকে কার্বন, তার থেকে নাইট্রোজেন, তার থেকে অক্সিজেন, তার থেকে ফ্লোরিন আকার ছোট। হ্যাঁ হ্যাঁ এখানে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম, তার থেকে হ্যাঁ অ্যালুমিনিয়াম, তার থেকে সিলিকন, তার থেকে ফসফরাস, তার থেকে সালফার, তার থেকে ক্লোরিন আকার ছোট। এবার এখানে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হবে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আচ্ছা আচ্ছা, স্যার এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম। ওই যে স্যার 100 সামথিং সামথিং গুলো লেখা হচ্ছে 66। হ্যাঁ, এগুলো তোমার মুখস্থ করতে হবে না, এগুলো হলো পিকোমিটারে এদের আকার, মুখস্থ করা সম্ভব না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক পিকোমিটারে আছে। আকার, যে এটা আচ্ছা। এটা এটা থেকে দেখো, এটা 37, এটা ও 152, এটা থেকে 186, এটা 227, এটা 248, হ্যাঁ হ্যাঁ। 285, 65। তুমি যে পরে দেখো এগুলো, হ্যাঁ, 113, 160, আচ্ছা আচ্ছা আচ্ছা। 197, 215, 217, যে এর থেকে হ্যাঁ স্যার, এটা ঠিক আছে অল্প, স্যার। এটা থেকে কিন্তু এটা অল্প বাড়ছে, 215, এটা 217। তুমি কম্পেয়ার করতে পারবে কতটুকু হ্যাঁ কমছে স্যার, বুঝছি দেখো। স্যার। ঠিক আছে। এখানে আবার একটু হুম হুম। ভিন্নতাও আছে, এই দেখো এখানে 66 পরে 71, মানে বড় হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা 71, হ্যাঁ হ্যাঁ। 71-এর থেকে ছোট হয়েছে এটা, এটা আবার 71 হয়ে গেছে। এরকম কিছু ব্যতিক্রম আছে, এগুলো দেখলে তুমি বুঝতে পারবা। কোথাও কোথাও দেখো তেমন কমে নাই বললে চলবে, আচ্ছা। 117 থেকে মাত্র 114 হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ। কোথাও আবার ব্যাপক কমছে, 227 থেকে 197, তারপর 122, কত কমে হ্যাঁ গেছে। স্যার। এখানে আবার অল্প একটু বাড়ছে, 123। সেই ব্যাপারগুলো তো আছে, এত তো এখন যাবে না এগুলো, হুম হুম। পিকোমিটারে ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, আমরা আচ্ছা আচ্ছা। দেখাই অ্যাটমিক সাইজের যে ব্যাপারটা দেখি। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার দেখানো হয়েছে হ্যাঁ স্যার। এখানে, অ্যাটমিক নাম্বার 0 থেকে 40 এমনি দেখানো হয়েছে, বিভিন্ন মৌলের মধ্যে পড়েছে। এটা হলো গ্রুপ, এই যে এখানে আমরা দেখতে পাই। তোমার ধরো, এই যে প্রথমে আসো সেকেন্ড পিরিয়ডে কি আছে, হিলিয়াম। হ্যাঁ, তারপরে থার্ড হ্যাঁ হ্যাঁ পিরিয়ডে আসলো, হ্যাঁ হ্যাঁ হলো তোমার এই যে লিথিয়াম, তারপরে নিয়ন, হ্যাঁ, সোডিয়াম, আর্গন, এরকম। তা আমরা দেখতে পাচ্ছি যে এদের যে এই যে অ্যাটমিক নাম্বার, এদের যে রেডিয়াস হ্যাঁ পিকোমিটারে, হ্যাঁ, এটা পিএম মানে পিকোমিটার। হ্যাঁ। তাই আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছি পিকোমিটারে রেডিয়াস গুলো কিভাবে কি হচ্ছে, বাড়া কমা যে হচ্ছে। মানে হিলিয়ামের থেকে হুম লিথিয়াম কত বেড়ে গেল। হ্যাঁ, তারপরে হুম। নিয়ন হ্যাঁ কত স্যার। কম, সোডিয়াম আবার কত বেশি। আস্তে 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 কমতে কমতে আর্গন, এর মধ্যে এগুলো আছে মাঝখানের গুলো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ, ফসফরাস, হ্যাঁ স্যার। সালফার, ক্লোরিন, এগুলো আছে মাঝখানে, সবগুলো নাম লেখা হয়নি। এগুলো সব মাঝখানে গুলো আছে, একটার পর একটা বসাবা তাহলে হবে। একদম প্রথমটা হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। প্রথমটা শেষেরটা আছে। তো এই যে ফার্স্ট ট্রানজিশন সিরিজ আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অবস্থান্তর মৌল আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এগুলো। আচ্ছা, তা হ্যাঁ স্যার। আয়নের আকার আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে লিথিয়াম 152 পিকোমিটার, এর হুম থ্রি হুম ই ইলেকট্রন আর 3p ইলেকট্রন যেটা আছে, দুটা ইলেকট্রনের জন্য বলা হয়েছে। যে লিথিয়াম আয়ন তখন দেখো হুম। মাত্র 60 পিকোমিটার হয়ে গেল, 152 থেকে 60, যখন একটা ইলেকট্রন ত্যাগ হ্যাঁ করলো। লিথিয়ামে তো তিনটা ইলেকট্রন, 1:2:2, 2p1। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ 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 স্যার। তে আহ, তে এই ইলেকট্রন যখন বের করা হলো, একটা ইলেকট্রন বের হয়ে গেলে যখন ধনাত্মক চার্জ হয়ে গেল, তখন তার আকার কত ছোট হয়ে গেল। ইলেকট্রন হারিয়ে ক্যাটন গঠন করলে আকার আসবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে ইলেকট্রন দান করলে। তা দেখো ক্যাটন গঠন হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম 152 পিকোমিটার। আর আর এখানে যখন সে হুম ইলেকট্রন ত্যাগ করলো তখন তোমার ক্যাটন গঠন হয়ে গেল। ঠিক আছে। এই হুম হুম। আকার ছোট হয়ে গেল। ক্যাটন সবসময় পরমাণু থেকে ছোট হবে, জি স্যার। ক্যাটন সবসময় পরমাণু থেকে ছোট হয়। আচ্ছা ইলেকট্রন প্রোটন দ্বারা বেশি আচ্ছা। আকর্ষণ হয়, তাই আকার ছোট হয়। কারণ যখনই ইলেকট্রন বের হয়ে যায় তখন হ্যাঁ হ্যাঁ বাকি ইলেকট্রনগুলো প্রোটন দ্বারা বেশি আকর্ষণ হয়, এই কারণে তখন আকার ছোট হ্যাঁ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা ফ্লোরিন দেখি। ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রহণ হয়, ইলেকট্রন গ্রহণ হলে ঋণাত্মক চার্জ যুক্ত হয়। ঋণাত্মক চার্জ যুক্ত হলে তখন আকার বেড়ে যায়। হুম ইলেকট্রন অর্জন করে অ্যানায়ন হুম। গঠন করলে আকার বৃদ্ধি পায়। ক্যাটন গঠন করলে আকার ছোট হুম হুম। হয়, কিন্তু অ্যানায়ন গঠন করলে আকার বড় হয়ে যায়, উল্টোটা।
এই যে অ্যানায়ন গঠন আমরা হুম, দেখতে পাচ্ছি 71 পিকোমিটার ছিল ফ্লোরিনের, আর এখানে যে তোমার হয়ে গেল হ্যাঁ 176 পিকোমিটার। হ্যাঁ, হ্যাঁ মানে এখানে আমরা দেখাচ্ছি কয়টা ইলেকট্রন কয়টা করে প্রোটন আছে। এই যে আমরা এখান থেকে দেখাচ্ছি, দেখো এখানে এখানে 3টা ইলেকট্রন 3টা প্রোটন, কিন্তু এখানে 2টা ইলেকট্রন 3টা প্রোটন, এই জন্যই আকর্ষণটা বেশি হ্যাঁ হবে, আকারটা ছোট হয়ে যাবে। এখানে 3টা ইলেকট্রন 3টা প্রোটন, হ্যাঁ কিন্তু এখানে 2টা ইলেকট্রন 3টা প্রোটন, প্রোটন বেশি, দুইটা প্রোটন। ক্যাটন এই জন্যই ছোট হয়ে গেছে। আর এখানে 9টা ইলেকট্রন 9টা প্রোটন, কিন্তু এখানে 10টা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন 9টা প্রোটন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে 9টা ইলেকট্রন 9টা প্রোটন, কিন্তু 10টা ইলেকট্রন 9টা প্রোটন। অ্যানায়ন সবসময় পরমাণু থেকে এই জন্য বড় হয়ে যায়, হ্যাঁ স্যার। কারণ আকর্ষণটা কমে যায়, আকর্ষণ অত রাখতে পারে না। ইলেকট্রন প্রোটন দ্বারা কম আকর্ষণ হয়, তাই আকার বড় হয়। হুম এই যে আমরা দেখি আয়নের আকারের প্রবণতা, আয়নের আকারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এখানে দেখো, এখানে আমরা সবসময় যেটা দেখতে পাবো, এই যে লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, রুবিডিয়াম, সিজিয়াম আয়ন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম সব আয়ন। এরা একক ধনাত্মক, এরা দ্বিধনাত্মক, হুম এরা ত্রিধনাত্মক, এটা ত্রি ঋণাত্মক, এটা হুম দ্বি ঋণাত্মক, এটা একক ঋণাত্মক। ঠিক আছে, তা এখন কিন্তু আকার বেড়ে গেল। এখন হ্যাঁ লিথিয়ামের থেকে এগুলো কত বড়, আগে কিন্তু আকার ছোট ছিল। এগুলোর থেকে এই সোডিয়ামের থেকে সালফারের আকার অনেক ছোট ছিল, এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে, আর যত বেশি ইলেকট্রন গ্রহণ করবে তত আকার বাড়বে। এই জন্য ক্লোরিনের থেকে বেশি সালফারের আকার বাড়বে। বড়। হ্যাঁ, তা আয়নীকরণ শক্তি, আহ, এটা আইই মানে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, প্রথম ইলেকট্রন শক্তি, প্রথম ইলেকট্রন শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি প্রয়োজন হয়, হ্যাঁ স্যার। সেই শক্তিকে গ্যাসীয় অবস্থায় তোমার কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাই হলো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। যেমন আ- আ- আয়নীকরণ শক্তি। যেমন ম্যাগনেসিয়ামের হ্যাঁ ক্ষেত্রে আমরা দেখতে পাই 12টা ইলেকট্রন আছে, 1s2, 2s2, 2p6, হ্যাঁ স্যার। 3s2। এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হবে সেটাই হলো তোমার প্রথম আয়নীকরণ শক্তি, সেটাই 1e বলবো আমরা। এই যে একটা ইলেকট্রন সরাতে, ম্যাগনেসিয়াম হ্যাঁ হ্যাঁ থেকে একটা ইলেকট্রন সরাতে 778 কিলোজুল হ্যাঁ শক্তি প্রয়োজন হবে, যোগ করতে হবে, এই জন্য প্লাস। আমরা যে বলি যে ধাতু ইলেকট্রন দান করে, এই হুম কথাটা ঠিক না, দান করে না আসলে। হুম এই পরিমাণ শক্তি না দিলে, শক্তি না পেলে সে ইলেকট্রনটা ত্যাগ করবে না, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম প্লাস হয়ে যায়। আচ্ছা, তারপরে আচ্ছা দেখো, আচ্ছা। ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, আবার আর একটা ইলেকট্রন ত্যাগ করলো, দ্বিতীয় ইলেকট্রন, প্রথম ইলেকট্রন ত্যাগ করতে লাগলো 735 কিলোজুল, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করতে লাগে প্রায় হ্যাঁ ডাবল, 1451 কিলোজুল শক্তি, তখন Mg2 প্লাস হয়। আচ্ছা আচ্ছা। এবং তখন প্রথম আহ, ওকে। মানে অষ্টক পূর্ণ করে আর কি, তো ম্যাগনেসিয়াম 2 প্লাস, টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল কত, হ্যাঁ টোটাল কি ভুল হয়েছে। মানে এ, নিয়নের মতো, নিয়নের মতো ইয়ে ধারণ করে স্বভাব। এরপরে যদি তৃতীয় ইলেকট্রন ত্যাগ করাতে হয় তাহলে দেখো, এখানে তো হুম 700, এখানে 1400, এখানে হলো তোমার 7000, আমরা ভাগ ভাগনাংশ বলছি না, তাহলে কি পরিমাণ শক্তি লাগবে। এই জন্য 3 নম্বর ইলেকট্রন ত্যাগ করা ম্যাগনেসিয়ামের পক্ষে কখনোই সম্ভব নয়। হুম হুম, তো ভিতরের শক্তি স্তর হতে ইলেকট্রন অপসারণ করতে ও উচ্চ শক্তির প্রয়োজন হয়। হুম আয়নীকরণ শক্তির প্রবণতা আমরা দেখব যে যতই বামের থেকে যে ডানে যাবে ততই আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। তবে প্রত্যেকটা পর্যায়ে আমরা দেখতে পাবো যে তোমার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, যেমন হিলিয়ামের সবচেয়ে বেশি, আকারও ক্ষুদ্র, এবং তোমার হ্যাঁ হ্যাঁ বহিষ্ঠ শক্তি স্তর পরিপূর্ণ। তারপর দেখো নিয়ন, এই পর্যায়ে নিয়ন সবচেয়ে বেশি, হুম, এই পর্যায়ে আর্গন সবচেয়ে বেশি, এই পর্যায়ে হ্যাঁ হ্যাঁ ক্রিপ্টন সবচেয়ে বেশি। আমরা তো দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাড়ছে, হাইড্রোজেনের এটা, তারপর হিলিয়ামের, এখানে শুরু হলো হ্যাঁ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ। তারপরে হলো তোমার ফসফরাস। মানে স্যার আয়নীকরণ শক্তির প্রবণতা বলতে কি মানে মানে অতিরিক্ত অনেক তাপ লাগছে এগুলাকে ইলেকট্রন বের করতে, এটা শক্তি, বোঝা শক্তি, শক্তি, যাচ্ছে না যে শক্তি। গ্রাফে অনেক যেগুলা লম্বা। হ্যাঁ, শক্তি, হ্যাঁ হ্যাঁ শক্তি। ওই যে পাশের লিস্টটা যে তাপমাত্রা। হ্যাঁ হ্যাঁ এটা দেখানো হচ্ছে, শক্তি বোঝানো হচ্ছে, শক্তি বাড়তেছে। কিন্তু কোথাও হ্যাঁ কোথাও হ্যাঁ কোথাও জি কোথাও স্যার। কোথাও কোথাও ব্যতিক্রম আছে, যেমন এখানে আমরা দেখতে পাই যে এই হলো, এটা হলো তোমার লিথিয়াম, হ্যাঁ হ্যাঁ
লিথিয়ামের পরে বেরিলিয়াম, হুম। বেরিলিয়ামের থেকে বোরনের বাড়ার কথা ছিল কিন্তু বোরন কমে গেছে। তারপরে হলো কার্বন, তারপর নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে অক্সিজেন বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কমে গেছে। কিন্তু কমে আসলে গেছে। এই বিষয়গুলো আমরা পরে ব্যাখ্যা দেবো, কোথাও কোথাও এখানে ভিন্নতা আছে। এরকম যা হোক, মোটামুটি আমরা ধরে নিব যে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায় এরকম। আচ্ছা আচ্ছা। কোন পর্যায়ে প্রথম আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, কারণ হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। এজেড মানে হলো কার্যকর নিউক্লিয়ার চার্জ, কার্যকর নিউক্লিয়ার চার্জ, ওই যে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বৃদ্ধি। ধাতু অধাতু অপেক্ষা অতি সহজে ইলেকট্রন হারাতে পারে, ধাতুর পক্ষে ইলেকট্রন হারানো সহজ। হ্যাঁ স্যার। ধাতু খুব ভালো বিজারক, যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা ভালো বিজারক। আচ্ছা, অধাতুর পক্ষে ইলেকট্রন অপসারণ করা খুব কষ্টকর। কোন গ্রুপে প্রথম আয়নীকরণ শক্তি হ্রাস পায় কারণ পরমাণুর আকার বৃদ্ধি পায়। কোন গ্রুপে নিচে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মানে বিজারণ ক্ষমতা বৃদ্ধি মানে অপরকে বিজারিত করার ক্ষমতা, তার মানে সে ভালো বিজারক। যার বিজারণ ক্ষমতা বেশি সে ভালো বিজারক, যার জারণ ক্ষমতা বেশি সে ভালো জারক। আচ্ছা, ইলেকট্রন আসক্তি, কিছু মৌল ইলেকট্রন অর্জন করে অ্যানায়নে পরিণত হয়, এটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। ইলেকট্রন যখন যুক্ত হয় তখন শক্তির পরিবর্তন হয়। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি এ একটা ইলেকট্রন গ্রহণ করে এ আয়নে পরিণত হলো, এটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি, ইএ, মানে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। এটা হলো হ্যাঁ, এটা ডেলি শক্তির পরিবর্তন। অক্সিজেনের ইলেকট্রন আসক্তি আমরা দেখি, দেখো অক্সিজেন পরমাণু, হিলিয়ামের পর থেকে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, দুটা দেখানো হয়নি, শেষের 6টা দেখানো হয়েছে। এটা হলো 2s, এটা হলো তোমার 2s2, এখানে 2px2, 2py1, 2pz1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সে কি করবে, ইলেকট্রন প্লাস করবে, কারণ অষ্টক পূরণ করতে হলে তার আরো 2টা ইলেকট্রন দরকার। এখানে 2, 4, 5, 6টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন করতে হবে। তাহলে অক্সিজেন যখন আয়ন হবে তখন সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে, এটা তা উৎপাদী, কারণ অক্সিজেনের ইলেকট্রন আসক্তি আছে, ইলেকট্রন আসক্তি থাকলে তা উৎপাদী হবে। নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি আমরা দেখতে পাই, নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে অষ্টক পূরণ করার জন্য। তাহলে এখানে তার ইলেকট্রন অ্যাফিনিটি হলো 0, ডেলি 0। নাইট্রোজেনের ইলেকট্রন বিকর্ষণের জন্য এখানে যেহেতু তোমার অর্ধপূর্ণ, এই জন্য এটা খুবই স্থিতিশীল, এই জন্য ইলেকট্রন বিকর্ষণ করে, এই জন্য ইলেকট্রন আসক্তি 0। কোনো পর্যায়ে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি বেশি ঋণাত্মক হয়, ঠিক আছে, বেশি ঋণাত্মক হয়ে যায়, তখন তার পক্ষে ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়। যত বেশি ঋণাত্মক তত ইলেকট্রন গ্রহণ করা যাবে। কোন গ্রুপে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি কম ঋণাত্মক হয় তখন। পরমাণুর ইলেকট্রন আসক্তি দেখো, ফ্লোরিনের দেওয়া আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে 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 এখানে ক্লোরিন সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, ফ্লোরিনের ভিন্নতা আছে, এই জন্য ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। যত নিচে যাব কোনো গ্রুপে তত ইলেকট্রন আসক্তি কমে যাবে, কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, আমরা পরে দিব। ফ্লোরিনের সাথে ক্লোরিনের কমে যাওয়ার কথা ছিল কিন্তু বেড়ে গেছে। কোন পর্যায়ে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি বেশি ঋণাত্মক হয়, দেখো, ঠিক আছে। আর কোন গ্রুপে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি কম ঋণাত্মক হয়, কম ঋণাত্মক, এটাতে এটা কম ঋণাত্মক, ঠিক আছে। আচ্ছা, আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, হ্যাঁ, আগামী দিন আবার হবে।